আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে আজকে তোমাদের হচ্ছে এটা বোধহয় তৃতীয় নম্বর ক্লাস কি চালু হয়েছে? আচ্ছা, তৃতীয় নম্বর ক্লাস। হ্যাঁ, তৃতীয় নম্বর ক্লাস তো নাকি কোষ বিভাজনের তৃতীয় নম্বর ক্লাস। তৃতীয় নম্বর ক্লাসে আমরা হচ্ছে সাইটোকাইনেসিস, এটা বোর্ড পরীক্ষায় বরিশাল বোর্ড 23 সালে আসছিল আর ঢাকা বোর্ড 21 সালে আসছিল ক্ষয়ের জন্য আসছিল। হ্যাঁ, তো এটা হলো মুখস্থ করতে হবে। তো সাইটোকাইনেসিস মানে তো বুঝতেই পারছো, কাইনিন মানে আসলে বিভাজন বোঝায়, কাইনিন মানে বিভাজন বোঝায়। হ্যাঁ, বরিশাল বোর্ড 23 আর ঢাকা বোর্ড 21। বরিশাল বোর্ড 23 আর ঢাকা বোর্ড 21। তাহলে সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটো মানে এখানে সাইটোপ্লাজম বোঝাচ্ছে, কাইনিন মানে বিভাজন, মানে সাইটোপ্লাজমের বিভাজন, এটা হলো সাইটোকাইনেসিস। তো এখন এখানে কিছু বিষয় আছে যেটা হলো আমরা কোষ প্রাচীরে শিখেছি, তো এই জন্য এখানে নতুন করে আর আলোচনা করছি না। যেহেতু কোষ প্রাচীরে আমরা জানি যে কোষ প্লেট তৈরির সময় এন্ডোপ্লাজম রেটিকুলামকে ফ্যাগমোপ্লাস্ট, তাই না, ফ্যাগমোপ্লাস্ট আসে। তোমাদের মনে আছে কিনা ফ্যাগমোপ্লাস্ট কথাটা আসছে ফ্রেঞ্চ থেকে, তাই না? এর অর্থ হলো প্রাচীর বা বাঁধ, এর অর্থ হলো প্রাচীর বা বাঁধ। প্রাচীর বা বাঁধ অর্থাৎ হলো যে এই যে ধরো মাতুতন্ত্র যেটা আমরা দেখি, ঠিক এর মাঝের অংশ যেটাকে আমরা বিষুবীয় অঞ্চল বলি, এই বিষুবীয় অঞ্চলেই কিন্তু কিছু ভেসিকল সহ এরকম কিছু উপাদান আসে এই মাঝ বরাবর অঞ্চলে, তাই না? যখন ফ্যাগোপ্লাস্টটা ভেসিকলের মধ্যে আবদ্ধ থাকে তখন এটাকে ফ্যাগমোজোম বলা হয়। ফ্যাগোপ্লাস্ট হলো যখন কি হয় ভেসিকল মানে কি ছোট ছোট গহ্বর তার মধ্যে আবদ্ধ থাকে, তখন এটাকে বলা হয় ফ্যাগমোজোম, তখন এটাকে বলা হয় ফ্যাগমোজোম বা ফ্যাগমোসোম। তো বুঝলি, বুঝতে পারছো? আচ্ছা, তোমার নাম কি জানো? আনিকা। আনিকার তো একটু সমস্যা হবে মাঝামাঝি একটা জায়গায়, তুমি অবশ্যই স্টেপ ক্লাস করবা। হ্যাঁ, আচ্ছা। তো তাহলে আমরা তো কোষ প্রাচীরটা জেনেছিলাম যে টেলোফেজ পর্যায়ে বিষুবীয় অঞ্চলে কোষ প্লেট তৈরি হয়, তাই না? বাংলায় কোষ পাতও বলা হয়। তো সেটা তৈরি হয় এন্ডোপ্লাজম রেটিকুলাম থেকে ফ্যাগমোপ্লাস্ট, তাই না? তো এই ফ্যাগমোপ্লাস্ট হচ্ছে এটার বাংলা অর্থ কি? গ্রিক শব্দ ফেন্স, এপিএনসি, ফেন্স মানে প্রাচীর বা বাঁধ, কারণ এখানে একটা প্রাচীর তৈরি হচ্ছে, এইজন্য এরকম নাম হয়েছে ফ্যাগমোপ্লাস্ট। ফ্যাগমোপ্লাস্ট যখন ভেসিকলের মধ্যে মানে একটা ছোট গহ্বরের মধ্যে থাকে তখন এটাকে ফ্যাগমোসোম বা ফ্যাগমোজোম বলা হয়। এটা তো আমরা আগেই জেনেছি, তাই না? এছাড়াও আমরা জানি যে এখানে প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীরের জন্য সেলুলোজ, হেমিসেলুলোজ এগুলো আসে, এগুলো আগে আলোচনা হয়েছে। তবে এখানে একটা বিষয় তোমাদের অজানা, সেটা হলো যে মুক্ত নিউক্লিয়ার বিভাজন, এটাও কিন্তু কয়ের জন্য পড়বা। মুক্ত নিউক্লিয়ার বিভাজনটা কি? মুক্ত নিউক্লিয়ার বিভাজন দেখো শেষের দিকে আছে মুক্ত নিউক্লিয়ার বিভাজন। মুক্ত নিউক্লিয়ার বিভাজন হলো যে কোনো কোষে নিউক্লিয়াসেরই শুধু যদি বিভাজন ঘটে, একটা নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াস, দুইটা থেকে চারটা, এভাবে করে আটটা, এভাবে হতেই থাকে যদি, হ্যাঁ, তাহলে এটা হলো মুক্ত। কেন? নিউক্লিয়াসের মাঝে কোনো প্রাচীর তৈরি হচ্ছে না, সমানে নিউক্লিয়াসের বিভাজন হচ্ছে, এটা হলো মুক্ত নিউক্লিয়ার বিভাজন। ডাব আছে না, ডাবের যে পানি, এটা হলো অ্যান্ডোস্পার্ম বা শস্য। এটা কি তোমাদের মনে আছে অ্যান্ডোস্পার্ম বা শস্য? এটা অবশ্য ফার্স্ট পার্ট 10 অধ্যায় আছে, ওটা তখন পড়বা, তবে 9, 10 এ ছিল কিন্তু। হ্যাঁ, কার মনে আছে বলো তো অ্যান্ডোস্পার্ম বা শস্য জিনিসটা কার মনে আছে? হ্যাঁ, গৌণ নিউক্লিয়াসের সাথে একটা নিউক্লিয়াস মিলিত আছে। দেখো ভুলে গেলে 10 অধ্যায়ের পড়ার একটা অংশ দেখো। ট্রিপ্লয়েড না? হ্যাঁ বলো। ট্রিপ্লয়েড না? হ্যাঁ, ট্রিপ্লয়েড বলে। এই তো ইয়ার মনে পড়ছে না? এটা 19 এ ছিল এরকম যে এখানে আমরা জানি যে এখানে মনে করো একটা ডিম্বক থাকে, এখানে গৌণ নিউক্লিয়াস থাকে, তাই না? আমি সংক্ষেপ রাখলাম, হ্যাঁ, পুরো রাখলাম না। তো এখন এখানে যে পরাগরেণু আসে, তাই না? তো এই পরাগরেণু তো এসে এক পর্যায়ে কি হয়, পরাগরেণুটা এসে একবারে এই রন্ধ্র বরাবর চলে আসে, তাই না? পরাগ নালিকার মাধ্যমে চলে আসে। আসার পর আমরা জানি এখানে দুইটা শুক্রাণু তৈরি হয়, তাই না? একটা টিউব নিউক্লিয়াস বা নালিকা নিউক্লিয়াস যেটা নষ্ট হয়ে যায় এই প্রাচীর ভাঙতে, আর এই যে দুইটা আছে না, এই একটা মিলিত হয়
প্রধান ডিম্বাণুর সাথে, তাই না? এটাই পরবর্তীতে ভ্রূণ তৈরি হয়, যে ভ্রূণ থেকে মূল কাণ্ড, তারপর হলো মুকুল, এগুলো তৈরি হয়, তাই না? ভ্রূণ কাণ্ড, তারপর হচ্ছে যে ভ্রূণ মূল, এগুলো তৈরি হয়, তাই কি না? আর গোটাটা কি হয়? বীজ হয়ে যায়, গোটাটা বীজ হয়ে যায়, তাই না? গোটাটা বীজ হয়। আসলে এই অংশটা কি হয়? ফল হয়। এটা হলো ফলের চোচা হয়। আমরা খাই এটা, আম যে খাই না, আমের মনে করে এটা আঠি, আর এই মাঝেরটা মধ্যতল এটা আমরা খাই, আর এটা হলো ফলের চোচা। এখন আরেকটা যে আছে, তখন কি করবে? এই যে এখানে গৌণ নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াস, দুইটা নিউক্লিয়াস আছে না, ওই দুইটা নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে যায়, এখানে মিলিত হয়ে যায়, তাই না? এটাকে কিন্তু ত্রিমিলনও বলা হয়। এটা কি বলা হয়? ত্রিমিলন, তাই না? তো এই ত্রিমিলন যে হলো, এই ত্রিমিলন মানে 3n হইছে। এখন এই 3n এটাও বিভাজিত হবে, এটাও বিভাজিত হবে। তো এটা বিভাজিত হয়ে গাছ তৈরির কাজ করে, আর এইটা বিভাজিত হয়ে পুষ্টি ওই প্রকারটা ওর সাথে মিলন হয় না কেন? হ্যাঁ হ্যাঁ, বলো। ওই প্রকার মানে এটার সাথে মিলিত হয় না কেন, তাই? হ্যাঁ, আচ্ছা, এটার সাথে মিলিত হয় না কেন, এটা যদি আসলে 10 অধ্যায় যেতে হবে। তারপর যেহেতু প্রশ্ন করলে এখনই জেনে নাও, কারণ মানুষের হায়াত তো বলা যায় না, একটা কোশ্চেন করতে মরে গেল, তাহলে যা বলতে জানা হবে না, কোশ্চেন করে উত্তরের দরকার নাই, উত্তরের দরকার নেই। না না, আমার আফসোস হবে না, মানুষের ঠিক আছে, তাই কি না? তো আচ্ছা, এখানে ব্যাপারটা হলো যে এই যে 8টা, এখানে কিন্তু যে 8টা আর কি নিউক্লিয়াস আছে, কোষ সহ 8টা নিউক্লিয়াস আছে। তো প্রধান যেটা ডিম্বাণু, যেটা একটু বড় সড়ো হয়, সবাই মিলে আসলে একে পুষ্টিতে বড় সড়ো করে ঠিকই, হ্যাঁ, কিন্তু কোনো কারণ 8টা কেন থাকে? 8টা এই কারণে থাকে যে যদি কোনো কারণবশত এইটা নষ্ট হয়ে যায়, তাহলে তখন হলো এটার সাথে অথবা এইগুলা যে কোনো একটার সাথে মিলিত হবে। মানে 8টা বেশি করে রাখছে, পরাগরেণু যে আসছে 8টা রেডি আছে, বলছে যে তোমার টেনশনের কোনো কারণ নাই। যেমন ধরো যে কেউ ধরো বিয়ে করতে গেছে, বিয়ে করতে যায় দেখা গেল যে বউ মনে করো অন্য একজনের হাত ধরে পালায় চলে গেছে, মানে আগেই মনে করো ইয়ে ছিল সম্পর্ক, পালায় চলে গেছে। এখন মনে করো বরের তো খুব মন খারাপ, বিয়ে করতে আসছি এখন নাই। এখন মেয়ের বাবা তখন বরকে বললো তোমার টেনশনের কোনো কারণ নাই, আমার আসলে 8টা মেয়ে, কাজে একটা চলে গেছে সমস্যা নাই, আর 7টা আছে, এইটার যে কোনো একটার সাথে, এই 7টার যে কোনো একটার সাথে তুমি বিয়ে করতে পারো। বুঝা গেল কি? তাহলে বেশি করা আছে, কিন্তু যেটা সবথেকে বেশি সুন্দরী হবে সেটাই তো বিয়ে করবে। এইখানে এটা একটু বড় সরো, তাই এটা কি পছন্দ হয়? এখন মনে করো যে ওই বিয়ে করতে যায়, মনে করো যে বউ তো পালায় চলে গেছে, এখন তুমি তার বাকি 7টার মধ্যেও কিন্তু এখন যদি কারো বয়স 1 2 3 4 এভাবে থাকে, তুমি তো একটু বড় দেখে করবা, তাই না? ঠিক কিনা? এরকম একটা ঘটনা আর কি। হ্যাঁ, তো এরকম ঘটনা, যখন এরকম ঘটনাও কিন্তু অনেক সময় ঘটে। পাত্রী দেখতে গেছে, এখন পাত্রী দেখতে গেছে, বড় বোনের বিয়ের জন্য পাত্রী দেখাচ্ছে, ছোট বোনটাও কিন্তু ওর সাথে সাথে আছে। এখন পাত্রপক্ষ ছোট বোনকে পছন্দ করে বসে আছে, এরকম ঘটনা ঘটে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওই জন্য আসলে ওই জন্যই কিন্তু যে তোমাদের এরকম থাকলে, বোন টোন থাকলে আর কি, তোমাদের বিয়ের সময় তোমার বোনকে কিন্তু সাথে সাথে নিও না, বলা তো যায় না, তাই না? এই জন্য সাথে সাথে নিবা না। আবার বান্ধবীকেও নিবা না, দেখা যাচ্ছে বান্ধবীকেই পছন্দ করলো, বলতে না আমি এটা কি বিয়ে করবো, এরকম ঘটনা ঘটতে পারে। এই জন্য এটা সাবধান আর কি। হ্যাঁ, এই আর কি। আচ্ছা, তাহলে আবার ছেলেদের ক্ষেত্রে তাই, ছেলের পক্ষ তো দেখতে আসে, তাই না? তোমার ভাই বা বন্ধুকে রাখলা না, পছন্দ করে ফেললো এটা, তখন এটাই বিয়ে করবো। তো এটা হলো কারণ, তাহলে বুঝতে পারলা? এই কারণে অনেকগুলো থাকে যাতে মিস না হয়। এখন হচ্ছে এই জিনিসটা 3n যে হয়েছে, এইটাই বিভাজিত হয়ে হয়ে একটা বিশাল বড় কোষগুচ্ছ তৈরি করবে, যেটাকে বাংলায় বলা হয় পুষ্টি সমৃদ্ধ কোষগুচ্ছ বা শস্য বা এন্ডোসোম। পুষ্টি সমৃদ্ধ কোষগুচ্ছ, শস্য বা এন্ডোসোম। কেন এটা থাকে? কারণ একটা বীজ যখন মাটিতে লাগাবা, তখন তো মূল টুল তৈরি হয় না, পাতাও তৈরি হয় না, তাহলে ওই বীজটা বেঁচে তো থাকতে হবে। তো কারণ কোনো মাটি থেকে খাবার টাবার কিচ্ছু পাচ্ছে না, তখন আগে থেকে এই শস্যটা প্রচুর পুষ্টি নিয়ে বসেছিল না, তখন ভেঙে ভেঙে একে পুষ্টি দিবে, আর তখন মূল তৈরি করবে, মুকুল তৈরি করে ফেলবে, শস্য নষ্ট হয়ে যাবে। তখন কিন্তু নষ্ট হলে সমস্যা নাই, ও তখন নিজে স্বয়ংসম্পূর্ণ। যেমন প্রত্যেকের আব্বা আম্মাই কিন্তু শস্যের মতো কাজ করছে, আব্বা আম্মাই কিন্তু তোমাদের টাকা পয়সা খরচ করে তোমাদেরকে
তোমাদের মূল তৈরি করা, পাতা তৈরি করার কাজ করছে, ক্যারিয়ার তৈরি করে দেওয়ার কাজ করছে, তাই না? করে করে অনেক সময় এমন ঘটনাও ঘটে যে যখন ক্যারিয়ার অনেক তৈরি হয়ে গেল তখন দেখা যায় মা বাবাকে আর খেয়ালই নাই, তাই না? এরকম ঘটনা ঘটছে অনেক ক্ষেত্রে। তো এখানে কিন্তু এই যে শস্য, তো ডাবের পানি বলা হচ্ছে এটা হলো তরল শস্য, এটা হলো তরল শস্য। ডাবের পানি আসলে তরল শস্য, বুঝছো? পানিযুক্ত শস্য। ডাবের পানি মুক্ত নিউক্লিয়ার বিভাজন, তবে সেটা হলো শস্যের বিভাজন, সেটা হলো শস্যের বিভাজন হয়ে অনেক হয়ে যায়, কিন্তু এটা তরল, এটা তরল ধরনের। হ্যাঁ, এই ত্রিমিলন বলতে গেলে একটা কথা মনে পড়ে, বোর্ড পরীক্ষাতে এরকম কোশ্চেনের উত্তর একটা পেয়েছিলাম বোর্ড পরীক্ষায়, ত্রিমিলন কাকে বলে। তো এখন অনেকে থাকে যে বানায় লেখে না, অনেকে তো বানায় লেখে, মানে তোমার হচ্ছে বানায় লেখে মানে কি যে মুখস্থ নাই, তখন বানাই কিন্তু লেখে। এখন বানানো তো সবসময় ঠিক হয় তা না, কখনো ঠিক হয় কখনো ঠিক হয় না। তো কি করছে, একজন লিখছে কি ত্রি আর মিলন, ত্রি মানে লিখছে তিনজন, আর এই মিলন মানে লিখছে হলো সহবাস, লিখছে মানে ছয়ের জন্য আসছে, ভাবছে একটু বড় করে লিখতে হবে। তারপর লিখছে যদি যদি একটা মেয়েকে তিনজন মিলে ধর্ষণ করে তাহলে তাকে ত্রিমিলন হবে। তাহলে এটা হবে বলো? এই ধরনের কোশ্চেন কি হবে? এটা হয়। এরকমও অনেকে বানাই লেখে, বুঝতে পারছো? নাম্বার তো পাওয়া যাবে না, তাই না? নাম্বার পাওয়া যাবে এরকম লিখলে। আচ্ছা, তারপরে দেখো এরপরে এখানে হ্যাঁ 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 এর না অনেক ছত্রাকেও মুক্ত নিউক্লিয়ার বিভাজন আছে, অনেক ছত্রাকে পেনিসিলিয়ামে আছে যেমন, তবে ডাবের পানি একটা তোমাদের বই আছে এই কারণে এটা বললাম। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো সিনোসাইটিক কাকে বলে? উদ্ভিদ কোষের মধ্যে যদি অনেক নিউক্লিয়াস থাকে, উদ্ভিদের কোনো কোষে যদি অনেক নিউক্লিয়াস থাকে তাহলে এটা সিনোসাইটিক। একইভাবে প্রাণী কোষে যদি অনেক নিউক্লিয়াস থাকে তাহলে এটাকে বলা হয় প্লাজমোডিয়াম। তো এটা জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে মনে রাখবা। ক্যারিওকাইনেসিস, ওই যে ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, তাহলে নিউক্লিয়াসের বিভাজন, আর সাইটোকাইনেসিস তো সাইটোপ্লাজমের বিভাজন, তাই না? তাহলে এটা তিনটা, যে কোনো তিনটা পার্থক্য করে রাখা ভালো, ক্ষয়ের জন্য আসতে পারে। এবার দেখো মাইটোসিসের গুরুত্ব, মাইটোসিসের গুরুত্বটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মাইটোসিসের গুরুত্বটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা কিন্তু বোর্ড পরীক্ষায় সৃজনশীল হিসেবেও আসে, আবার এমসিকিউ হিসেবে আসে, মেডিকেল অ্যাডমিশনও এমসিকিউ হিসেবে এসেছে এর আগে। হ্যাঁ, নিম্নের কোনটি মাইটোসিসের গুরুত্ব বা গুরুত্ব নয়? তো এখানে যে পয়েন্টগুলো আছে এটা মনে রাখার একটা ছন্দ আছে, ছন্দটা হলো এরকম বানিয়েছিলাম, সেটা হলো বদনার জন্য পিভিসি ভালো, পিভিসি গুড। পিভিসি একটা কোম্পানি মনে করো, সেই কোম্পানিটা হ্যাঁ এটা মিলবে যে সবগুলা। দেখো বতে হলো 2 নম্বর পয়েন্টে মিলবে, বতে 1 নম্বর মিলবে। তারপর হচ্ছে আমি শুধু নাম্বারিং দিচ্ছি তাহলে তাড়াতাড়ি হবে, তোমরা পরে এটা মিলাই নিও। তারপর হলো 4 নম্বর মিলবে, তারপরে বর্গের যত 3 মিলবে, তোমাদের মধ্যে 5 মিলবে। তারপরে হলো 9 মিলবে, বতে 6 আর 8 মিলবে। এই কিতে ক্রমাগত হয় পূরণ, এইটা ক্রমাগত থাকবে 8, ক্রমাগত কই হ্যাঁ 8, আর গুড হলো 10। তাহলে বদনার জন্য পিভিসি কোম্পানি ভালো আর কি, ওটাই গুড। এটা মনে রাখলে তুমি এগুলো মনে রাখতে পারবে আর কি। হ্যাঁ 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 7 মিলিনি না, দেখি ক্ষত স্থান পূরণ না, ক্ষত স্থান পূরণ হবে সি তে ক উচ্চারণ হয়, এই 7 এখানে দিতে পারো। 11 হয়নি, 11 কি আছে? অনিয়ন্ত্রিত। দেখি অনিয়ন্ত্রিত কিছু মিলে কিনা। নাই, অনিয়ন্ত্রিত এমনি মনে রাখতে মিলছে না। তাহলে অবদনার জন্য হবে, অবদনার জন্য পিভিসি গুড। হ্যাঁ, আচ্ছা লিখছো সবাই?
এবার আমরা চলে আসি অনিয়ন্ত্রিত মাইটোসিস। এইটা কিন্তু আসছে বোর্ড পরীক্ষায়, যেমন সিলেট বোর্ড 23 সালে ক্ষয়ের জন্য আসছে, সিলেট বোর্ড 23 সালে ক্ষয়ের জন্য আসছে। আমি এখানে একটা লিখছি, তবে আরো আসছে আর কি। হ্যাঁ, সিলেট বোর্ড 23 সাল ক্ষয়ের জন্য অনিয়ন্ত্রিত মাইটোসিস। অনিয়ন্ত্রিত মানে যেটা স্বাভাবিক না, অস্বাভাবিক কিছু, তাই না? তো এটা বোঝার জন্য প্রথমে একটা খেয়াল করো, মনে করো আমাদের এটা একটা হাত, মনে করো এটা আমাদের একটা হাত, মনে করো এটা আমাদের একটা হাত, হাত ভালো মতো হয়নি। হ্যাঁ, এটা মনে করো এলিয়েনের হাত আর কি, এলিয়েনের হাত, তাই না? হ্যাঁ, আঙ্গুলগুলো একটু ভিন্ন রকম আর কি। এটাই দেখো, এখন কথা হলো যে এই হাতের মধ্যে আসলে যতগুলা কোষ আছে, মনে করে অনেক কোষ আছে, মানে কাছাকাছি লেগেই আছে। আমি এমনি দেখালাম, ধরো এখানে 10টা হলো কি, 4 10টা হয়নি, 10টা করে দিলাম, আরেকটা করে দিলাম, 10টা। এখন মনে করো 10টা কোষ আছে, এই 10টা কোষের জন্য 9টা হয়েছে। আচ্ছা, আরেকটা করে দিলাম, 10টা করলাম। হ্যাঁ, এখন এই 10টা কোষের জন্য যে রক্তনালী আছে, এই রক্তনালী কিন্তু এই কোষগুলোকে পুষ্টি দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ তৈরি করছে, এটাকে পুষ্টি দেওয়ার জন্য, এদেরকে ধরো পুষ্টি দেওয়ার জন্য বিভিন্ন ব্রাঞ্চ তৈরি করছে। এখন আমাদের শরীরের গঠন, পূর্ণাঙ্গ মানুষের শরীরের গঠনে যেটা হয় সেটা হলো যে রক্তনালী যে কয়টা কোষ আছে, এই কয়টা কোষের জন্যই সে আর কি লাইন করে রাখছে যে এই লাইনে আমি পুষ্টিগুলো দিব, ঠিক আছে? এখন আমাদের যেটা হয়, কোনো একটা কোষ মারা গেল কোনো কারণবশত, যেমন ধরো আমাদের স্কিনের কোষ কিন্তু প্রতিনিয়ত মারা যাচ্ছে, এবং মারা যাওয়াটাই ভালো। কেন? যে আমাদের স্কিনে প্রতিনিয়ত সূর্যের আলো আসছে, সূর্যের আলোতে আমাদের কোষ কিন্তু অনেক সময় কি হয়ে যায়, মিউটেন্ট হয়ে যায়। মিউটেন্ট মানে জিনের মধ্যে হঠাৎ পরিবর্তন হয়ে যায়। পরিবর্তন হয়ে গেলে কিন্তু আমাদের কোষ তখন ক্যান্সার কোষ হয়ে যেতে পারে। তো এই জন্য মরে যাওয়া ভালো। তো এটাকে বলে জেনেটিক্যালি মৃত্যু, জেনেটিক্যালি ভাবে মারা যায়। হ্যাঁ বলো। হ্যাঁ কি? ও না, রোদে তো বের হবই, যে শুধু রোদ বলেও না, আমাদের হচ্ছে যে আমরা যখন গোসল করি না, তখন অনেক যেগুলো দুর্বল কোষ মারা যায়, সাবান দিলেও কিছু দুর্বল কোষ মারা যায়। মারা গেলে আমাদের বিভাজন করার সিস্টেম আছে। যেমন ধরো তুমি যখন খাও, আমাদের পরিপাক নালীর ভিতরেরও কিছু কোষ মারা যায়, তাই বলে খাওয়া তো আর বন্ধ করবো না, তাই না? তো মারা যায়। মারা গেলে কি হয়, ধরো এই কোষটা মারা গেছে, তখন সাথে সাথে এই কোষটাতে এই মারা গেলে কিছু রাসায়নিক উপাদান, যেটা হলো গ্রোথ ফ্যাক্টর হিসেবে কাজ করবে, রাসায়নিক উপাদান এই কোষে কাজ লাগবে, যে কোনো একটা কোষ উদ্দীপ্ত হবে, হয়ে তখন সে আবার একটা নতুন কোষ তৈরি করে ফেলবে। মারা গেছে, এখানে আবার পাশে একটা নতুন কোষ তৈরি করে ফেলবে। এটা হলো নিয়ম, এটা হলো নিয়ম। তার মানে যে যতগুলো কোষ থাকা ততগুলো সবসময় থাকবে। আমাদের পরিপাক নালীর ভিতরে কোষ মারা যাবে যতগুলা, ততগুলো আবার নতুন করে তৈরি হবে। ঘুমানোর সময় কি হবে? হ্যাঁ, 7 ঘন্টা টানা ঘুমানোর সময় না তখন মরলো না, যখনই মরবে, মানে যে কোনো জায়গায় মরলেই নতুন করে আবার কোষ তৈরি হয়ে যাবে। মরার সাথে সাথে যখন কেটে যায়, দেখো না, কেটে গেলে কিন্তু এক পর্যায়ে আবার বিভাজিত হতে 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 আবার ওটা ভরাট হয়ে যায় না, ভরাট হয়ে যায়। তো মানে কমে গেলে যতটুক কোষ থাকার কথা অটুক হয়ে যাবে আর কি, এরকম নিয়ম আর কি। এখন যদি কোথাও কেটে গেছে, তো ওখানকার কোনো কোষ ধরো কোনো কারণবশত তার জিনটা নষ্ট হয়ে গেছে, মিউটেন্ট হয়ে গেছে বা পরিবর্তিত হয়ে গেছে, তাহলে কিন্তু তার বিভাজনের গতি আর থামবে না। এই যে মিউটেন্ট হয়েছে, তার মানে এই যে একবার বিভাজন হয়েছে তা না, এই বারবার বিভাজন হতেই থাকবে। মানে একটা থেকে একটা না হয়ে এখন সে অবিরাম আরেকটা হলো, এ তৈরি হয়ে এ আবার বিভাজন হলো, এ তৈরি হয়ে বিভাজন হলো, এভাবে বিভাজন ঘটতেই থাকবে। কেন? কারণ হচ্ছে যে ওই কোষটার মধ্যে জিন নষ্ট হয়ে গেছে, তখন এই নিয়ন্ত্রণ আর ঠিক থাকলো না। এটা হলো অনিয়ন্ত্রিত বিভাজন। পরে আমি বইয়ে আসছি কি কি লেখা আছে। এখন অনিয়ন্ত্রিত বিভাজন হলে যেটা সমস্যা হয়, এখানে বিভাজন হলো, এখানে একটা টিউমার হয়ে গেল। টিউমার মানে স্ফীতি, টিউমার মানে স্ফীতি, মানে হাতের এখানে একটা যে উঁচু হয়ে যায়, টিউমার বলা হয় এটাকে। এটাকে বিনাইন বলা হয়, বিনাইন টিউমার। বিনাইন টিউমার মানে হলো যে যেটা কম ক্ষতিকর টিউমার। বিনাইন মানে কম ক্ষতিকর, বিনাইন। হ্যাঁ, ওই যে অপারেশন করে। অ্যালার্জি কি একই কারণেই হয়? না, অ্যালার্জি ভিন্ন। অ্যালার্জির কথা একটু পরে বলি, এটা শেষ করে আগে। হ্যাঁ, আচ্ছা। তো এখন এই যে বিভাজিত হচ্ছে, এখন তুমি যদি টিউমার পুষে রাখো, মানে তুমি যদি টিউমার কি পুষে রাখো, মানে কোনো কিছু না করো, তাহলে কি হবে? আরো বড় হবে, হতে থাকবে না?
হতে থাকবে। যখনই বেশি বড় হয়ে যায়